আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো অবশ্যই করে, যেমন আজকে ঘটনা, অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যেই উলুবেড়িয়া হাসপাতাল এবং সেখানে অভিযোগকারিনীর অভিযোগ করেছেন হোমগার্ডের বিরুদ্ধে, যেখানে ধর্ষণ করে দেওয়া হবে বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তারই সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, সরকার ব্যবস্থা নিয়েছে। আর অপরদিকে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই বৈঠকের নির্যাসী বাকি, যদিও আগামীকালও সেই বৈঠক হবে এবং এসআইআর নিয়ে রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য বারবার করে উঠে আসছে। প্রথমেই পরিচয় করিয়ে দেবো, আজ আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। রয়েছেন বিজেপির তরফ থেকে প্রীতম দত্ত, রয়েছেন, স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা বর্ণকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেতা গৌরব মজুমদার, গৌরব স্বাগত জানাচ্ছি। অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই উলুবেড়িয়ার ঘটনার দিকে নজর রাখবো। সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দি তাহারে সাজা। প্রেমেন্দ্র মিত্রের লেখা লাইন, তবে অর্থ দুনিয়ার নানা ঘটনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত, অর্থাৎ যিনি রোগীর বাড়ির লোকের নাম করে নিজেকে পুলিশ অফিসার এবং পার্টির বড় নেতা পরিচয় দিয়ে একজন মহিলা ডাক্তারের গায়ে হাত তোলার পাশাপাশি হাসপাতাল থেকে বেরোলেই তাকে ধর্ষণের হুমকি দেন। তিনি কোনো পুলিশ অফিসার না হলেও তিনি একজন অস্থায়ী হোমগার্ড। একজন মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের হুমকি গুরুতর অপরাধ। তাই অভিযুক্ত যেই হোক, তাকে রেয়াত করার কথা নয় পুলিশের। আইন সবার জন্য সমান। ঘটনায় ঘটলেও ঠিক তাই। উলুবেড়িয়া কাণ্ডে পুলিশ এক চুল সময় নষ্ট করেনি ওই অস্থায়ী হোমগার্ডকে নিজেদের জালে নিতে। ইতিমধ্যেই ওই অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালের সঙ্গে ঘটনায় গ্রেপ্তার আরও 2 জন। একজন শেখ হাসিবুর, যাকে মঙ্গলবারই গ্রেপ্তার করেছিল পুলিশ। শেখ বাবুলাল, শেখ হাসিবুর দুজনকেই মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। একদিকে বুধবার ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত শেখ বাবুলালের সঙ্গী শেখ সম্রাট। পুলিশ পদক্ষেপ নিয়েছে, প্রশাসন যেরূপভাবে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা খুশি। প্রশাসনের পুলিশি পদক্ষেপে আমরা খবর পেয়েছি কালী পূজার দিন সন্ধ্যা 6:30 নাগাদ। পুলিশ বলেছিল যে এরকম একটা মিসহ্যাপ ঘটে গেছে মেয়ের সঙ্গে। আমরা সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের মধ্যে থেকে 2 জনকে অ্যারেস্ট করেছি। পরবর্তীকালে আমি শুনেছি যে আরও একজনকে অ্যারেস্ট করেছে। পুলিশি পদক্ষেপে আমরা খুশি, আমরা তো আতঙ্কে তো থাকবই। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই প্রতিবাদ শুরু বিভিন্ন মহলের। মঙ্গলবারের পর বুধবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে অভিযোগ দায়ের করা হয় উলুবেড়িয়া থানায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিগৃহীতার অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অভিযোগ মিলে ঘটনায় দায়ের হয় মোট 3টি লিখিত অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ চলে বাম যুব ছাত্র সংগঠনের তরফেও। মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের মতে, তদন্তের প্রথম দিকে দ্রুত গতিতে কাজ হলেও আইনি দীর্ঘসূত্রিতা মানুষের মনে তৈরি করে ক্ষোভ। আমাদের ভারতীয় ন্যায় সংহিতা যেরকম রয়েছে, কিন্তু 2009 সালের একটা স্পেসিফিক আইন আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কেয়ার অ্যাক্ট, এবং এক্ষেত্রে একজন চিকিৎসককে নিগ্রহ করা বা সরকারি কর্মী হিসেবে তাকে বাধাদান করার জন্য সর্বোচ্চ শাস্তি কিন্তু জরিমানা, অর্থদণ্ড, 10 বছরের জেল পর্যন্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রেও দেখেছি যে প্রশাসন একটা যেরকম যে এনকোয়ারি করে, তার ক্ষেত্রে যে রিপোর্ট আসে, তারপরে দেখা যায় যে সেই আইনি দীর্ঘসূত্রিতা সবকিছু মিলিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা পুঞ্জীভূত হয়। এবং এইরকম যারা দুর্বৃত্ত রয়েছে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা যেভাবে নৃশংসভাবে বললো যে একটা রড ঢুকিয়ে দিয়ে রেপ করে দেবো, এবং এটা কোথায় যেন সেই নির্ভয়া কাণ্ডের ছায়াটা আবার মনের মধ্যে উঠে আসে। এদিকে বিক্ষোভের মাঝেই, নানা মতের মাঝেই এই ঘটনায় নিজের কাজ করে চলেছে পুলিশ। চলছে নিরন্তর জিজ্ঞাসাবাদ, একে একে জালে ধরা পড়ছে অভিযুক্তরা। হুমকিধারীদের উপযুক্ত শাস্তি নিগ্রহ, ধর্ষণ আটকানোর একমাত্র পথ মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্তের শেষে চূড়ান্ত চিত্র কি হয় এখন সেটাই দেখার। সুপ্রিয় রায় ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
আমরা অতিথিদের কাছে আলোচনায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন আইপিএস নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। নজরুল সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসবো একটুখানি আলোচনা আমরা করে নিই তারপর। প্রীতম, ইতিমধ্যেই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশের ভূমিকায় অভিযোগকারিনীর বাবা সন্তুষ্ট, কি বলবে? আমার জিজ্ঞেস করছো? হ্যাঁ প্রীতম। ও আচ্ছা, সরি। দেখুন, আজকে বাংলার যে অবস্থা, তো আজকে তোমরা, এটা তো নতুন কোনো ঘটনা না। সেই তুমি বলো না, 2011-তে যখন পশ্চিমবঙ্গে নতুন করে সরকার আসলো, উনি অনেক স্বপ্ন টপ্ন দেখালেন, সরকার গঠন করলেন, তখন যে পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিটেও আমরা তৃণমূলী যোগ পেয়েছি, এবং হাসখালিতেও তৃণমূলী যোগ, কসবাতে তো সাংঘাতিকভাবে যোগ, দুর্গাপুর, এই আজকে উলুবিলা, প্রত্যেক জায়গায় তুমি দেখবে পরোক্ষভাবে তৃণমূলী যোগ। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসটা সমাজকে, আর্থসামাজিক দিক থেকে শুরু করে এই সমাজকে যেভাবে অধঃপতনের দিকে নিয়ে গেছেন, দিকে দিকে আজকে নির্মল মাঝির প্রতিক্রিয়া রয়েছে, তিনি ইতিমধ্যেই বলেছেন এরকম কোনো যোগ নেই। আমি শোনাবো, তুমি বলো। না, আমি তোমাকে বলছি, মৃন্ময়ী, আমাদের মৃন্ময়ী মায়েদের মূর্তি থেকে শুরু করে তোমার আমাদের জ্যান্ত দুর্গা, তাদেরকে কাউকে ছাড়া হচ্ছে না। তার কারণ হচ্ছে ললেসনেস একটা সোসাইটিতে মমতা ব্যানার্জি পরিণত করেছেন, এবং তার ম্যাক্সিমাম জায়গায় কাদেরকে আপনি দেখতে পারবেন এই সিভিক ভলেন্টিয়ার বলে যে কিছু সিন্ডিকেট, তৃণমূলী সিন্ডিকেটদের আজকে এই তৃণমূলরা তৈরি করেছে, তারা সব জায়গায় আছে। সে তোমার আরজি করেও সেই তৃণমূলী সিন্ডিকেটের এই সঞ্জয়, আর আজকেও তুমি উলুবেড়াতেও সেম, সব জায়গায়। কোনো জায়গায় পিটিয়ে মানুষকে মেরে ফেলছে, কোনো জায়গায় চুরি ডাকাতি করছে, কোনো জায়গায় তোমার স্ক্যামে জড়িয়ে পড়ছে, সব জায়গায় এরা এই সিন্ডিকেটের নামে যাদের তৈরি করেছে, টাকা তুলতে আজকে মা, বোন, ভাই, বন্ধু কোনো জায়গায় এদের থাকছে না। তার কারণে সোসাইটিটাকে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে তৃণমূল রসাতলে নিয়ে। প্রীতম, প্লিজ একটুখানি আটকাতেই হচ্ছে। তুমি অভিযোগ করেছো তৃণমূল যোগ, এই প্রসঙ্গে ইতিমধ্যে আমরা নির্মল মাঝির বক্তব্য পেয়েছি। চিকিৎসক প্রতিনিধি হিসেবে তারা গেছিলেন, নির্মল মাঝি গিয়েছিলেন, এছাড়াও চিকিৎসক রানা চট্টোপাধ্যায়, বালির বিধায়কও তিনি, তারা গিয়েছিলেন। প্রথমে নির্মল মাঝির বক্তব্য, তারপর রানা চট্টোপাধ্যায়ের বক্তব্য। কে কি বলেছেন শোনাবো। যেটা বলা হচ্ছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ নেই। যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনোদিনও তৃণমূল পার্টি করেনি, এটা আমি একবারে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি পুলক রায়ের সঙ্গে কথা বলেছি, ছবি তো সবার সঙ্গে থাকতে পারে, জনপ্রতিনিধিদের সঙ্গে সবার ছবি থাকতে পারে, কিন্তু রাজ্যের মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলেছি, অভয় দাসের সঙ্গে কথা বলেছি, যে ওয়ার্ডে এই হাসপাতালটা, তারা বলল যে এদের সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো সংযোগ নেই, এরা কোনো কর্মীও নয়, বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার জন্য এইসব ধুলো দিচ্ছে। সিকিউরিটি নেই কথাটা একদমই ভুল। সিকিউরিটি যথেষ্ট পরিমাণে আছে। সেই বিষয়ে তো আমরা আলোচনায় বসেছিলাম যে কেন ঘটলো এবং কোনোদিন যেন এই ঘটনা কোথাও না ঘটে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নিয়ে চলতে বলেছেন, এবং আমাদের যে সংগঠন, আমাদের যে সভানেত্রী ডক্টর শশী পাজা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের একটাই বক্তব্য যে আমরা জিরো টলারেন্স। সুতরাং কেউ দোষ করে থাকলে সেই দোষী সাব্যস্ত হবেন এবং তিনি পুরো শাস্তি পাবেন, সে বিষয়ে কোনো রকম আমাদের সহানুভূতি নেই, এবং সকল সহানুভূতি আছে আমাদের সেই ছোট্ট বোনটির প্রতি, যে চিকিৎসা ক্ষেত্রে তিনি যেন নিরাপদে চিকিৎসা করতে পারেন, এটা অ্যাসিওর করাই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কাজ, এবং সেই কাজেই আমরা আজকে এসেছি। গৌরব, তৃণমূলে কোনো যোগ নেই ইতিমধ্যে নির্মল মাঝি বলেছেন, এবং তারই সঙ্গে ঘটনা নিন্দা প্রত্যেকেই করছেন, কিন্তু তারই সঙ্গে 3 জন অ্যারেস্টেড, অভিযোগকারিনীর বাবা সন্তুষ্ট পুলিশের ভূমিকায়। গৌরব, প্রথম কথা হচ্ছে, নির্মল মাঝি বলেছেন যে তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নির্মল মাঝি তার সঙ্গে আরও কথা বলেছেন যে এটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে কোনো সিসিটিভির বা পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি নেই, এখানে গার্ড নেই, এখানে সিকিউরিটি নেই। সুতরাং নির্মল মাঝি ওইটা বলে দায় এড়াতে পারবেন না। রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো হয়েছে, সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর কী অবস্থা, সেখানে সিসিটিভি থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, স্টাফ থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, যা যা প্রয়োজন, সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে শুধু রং করা হয়েছে আর এটা করে খোল তৈরি করে দেওয়া হয়েছে। আমি জাস্ট এক লাইনের জন্য আটকাবো। তুমি শুনলে বালির বিধায়ক, যদিও এখানে চিকিৎসক প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, তিনি বললেন সিকিউরিটি যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু দেখতে হবে জিরো টলারেন্স নীতি, কিন্তু দেখতে হবে কেন এই ঘটনা ঘটলো। গৌরব, প্রথম কথা হচ্ছে, রানা চ্যাটার্জি যিনি যা বলেছেন তার সঙ্গে তো নির্মল মাঝি একসঙ্গে
সঙ্গেই গেছিলেন, নির্মল মাঝির কথার তো মিল নেই। তাহলে আপনি কার কথা ধরবেন? রানা চ্যাটার্জির কথা ধরবেন না নির্মল মাঝির কথা ধরবেন? এখন কুকুরের ডায়ালিসিস পিজিতে হবে কার রেফারেন্সে, এইটা আপনি এখন বার করুন, তাহলে কি হবে না হবে। এই তো রাজ্যের শিক্ষা এই স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। এখন কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যোগ নেই বুঝলাম, কিন্তু আপনি ভাবুন যে একজন ডাক্তারকে কর্মরত অবস্থায় বাইরের লোকরা এবং সিভিক তিনি পুলিশ তিনি গিয়ে বিভিন্ন ধরনের এমন এমন কথা বলছেন যা আপনি ভদ্র সমাজে আলোচনা করবার বা সেই কথা নিয়ে উচ্চারিত বা আরেকবার উচ্চারিত করবার জায়গা হতে দেয়। একটু আটকাচ্ছি যেহেতু প্রশ্ন, আমি আসবো প্লিজ একটুখানি বর্ণ। অভিযোগকারিনী তিনি ঠিক কি অভিযোগ করেছেন ঘটনা সম্পর্কে শোনাব। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুছে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। বর্ণ দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আদর্শ সমাজ গড়ার উদ্দেশ্যে লক্ষ্যে আমরা সবাই এগোই, কিন্তু আদর্শ সমাজ কতটা বাস্তবে হতে পারে সেটা মানে দেখে খারাপ লাগছে। ভাবুন তো, ডাক্তার সারাদিন ওরা যা ডিউটি করে, তারপরে এইটা ওদের প্রাপ্য কখনোই না। কিন্তু মুশকিল হচ্ছে এই মানুষ পেশেন্ট নিয়ে এসছে, পেশেন্ট পার্টি হয়ে, তারপরে এরকম রূপ দেখাচ্ছে। কি করে আপনি সিকিউরিটি, ধরুন তো আমি যদি আমার বাড়ির লোককে এখন নিয়ে যাই হসপিটালে, নিয়ে গিয়ে ভেতরে ঢুকে আমি যদি ডাক্তারকে এহেন কথাবার্তা বলি, সিকিউরিটি কী করে বুঝবে যে বাড়ির লোকই এরকম করতে পারে? তবে বড় কথা, সবথেকে বড় কথা দেখুন, যে জঘন্য ঘটনা ঘটেছে তারপরে পদক্ষেপ কী নেওয়া হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে ছেলেটি, সম্ভবত এই 3 জনের মধ্যে একজন সিভিক হিসেবে কর্মরত, তাকে ক্লোজ করা হয়েছে। বাড়ির লোককে সিকিউরিটি অ্যাসিওর করেছে সিপি, তারা বলেছে দরকার নেই। এবং বাড়ির লোক যে মানে যাকে এরকম থ্রেট করা হয়েছে, যে ভার্বাল অ্যাবিউজ যে থ্রেট করা হয়েছে, তার বাবার আমি বক্তব্য শুনছিলাম, উনি বলেছেন যে উনি আস্থা রাখছেন পুলিশের ওপরে, পুলিশের যে এসওপি বা পুলিশ যেভাবে কাজ করেছে তাতে ওনাদের কোনো অসন্তোষ নেই। এই ঘটনার পর খুশি তো বলতে পারবো না, অসন্তোষ নেই, ঠিক আছে। বিজেপির দাদা বলছিলেন যে এই রাজ্যে এই রেপ হয়, এই রাজ্যে মার্ডার হয়, এই রাজ্যে ললেসনেস। পাশের রাজ্য উড়িষ্যা, 7 দিনে 17খানা রেপ। উত্তর আছে, ইউনিভার্সিটির ভেতরে নিজের গায়ে আগুন দিল ছাত্রীটি, তারপরে তার দেহ এইমসের পেছনের গেট দিয়ে বের করে কোন নেতা নিয়ে যাবে বিজেপি সেই নিয়ে টানা ছেঁচড়া। এই দেখুন, আমি আবার বলছি, যেখানেই ক্রাইম হবে, ক্রাইম সবসময় অ্যাডমিনিস্ট্রেশন আটকাতে পারে না, কিন্তু আফটার ক্রাইম অ্যাডমিনিস্ট্রেশন কী করছে সেটা হচ্ছে সবথেকে বড় দরকার। সিপিএমের দাদা বলছিলেন যে এখানে এই রেপের কথা বলতে পারবো না, ডাক্তারকে এরকম দিয়েছে, নোংরা ঘটনা, দুঃখিত, উনি নাকি মুখে আনতে পারছেন না। পোলিও টিকা করে ফিরছিলেন অনিতা দেওয়ান, ধানতলা। পোস্টমর্টেম হওয়ার পর যে ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন, সেই ভদ্রমহিলা ডাক্তার যখন প্রেস বিবৃতি দিচ্ছিলেন অজ্ঞান হয়ে গেছিল, এমন বিভৎসতা ঘটনার। তার শরীর থেকে ধাতব টর্চ বেরিয়েছিল তার গোপনাঙ্গ থেকে। এ ভাই, অসভ্যতামি করো না, সিপিএম মানেই অসভ্য, সিপিএম মানেই অসভ্য। কথা বলবে, দেখো কেউ কথা বলছে না। সিপিএম মানেই অসভ্য, সিপিএম মানেই দর্শক, সিপিএম মানেই রাপি, সিপিএম মানেই খাটে সুশান্ত ঘোষ, সিপিএম মানেই জিপিএম করা, সিপিএম মানেই আসামি। তারা কোথায় আছে তুমি জানো?
শিক্ষিত কারা শিক্ষিত সেটা তোমাকে নিয়ে আপনার কথা বলার সময় অর্ণ এবং গৌরব দুজনকেই একটু থামাবো এই প্রসঙ্গ নিয়ে আসবো। দুজনকেই অনুরোধ থাকবে ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে গিয়ে যাতে আমরা আলোচনা এবং কথাবার্তাগুলো বলি। আবার এই আলোচনায় ফেরত আসবো। উলুবেড়িয়ার ঘটনার দিকে নজর রেখেছি। নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে রয়েছে। নজরুল বাবু, একটাই প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো, পুলিশের ঘটনায় বা পুলিশের এই মুহূর্তে ভূমিকায় অভিযোগকারিনীর বাবা সন্তুষ্ট, 3 জন অ্যারেস্টেড হয়েছে, কিন্তু হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার যে পোস্টেই তিনি কাজ করে থাকুন না কেন, এই সাহসটা পায় কোথা থেকে এরম ভাবে কথা বলার? নজরুল বাবু, দেখুন, যে আপনারা বলতে চাইছেন যে লেডি ডাক্তারের বাবা সন্তুষ্ট, এখন এই সন্তুষ্টটা শাসক দলের চাপে ভয়ে সন্তুষ্ট, না সত্যিকার যা ঘটেছে তার মেয়ের সঙ্গে যা করা হয়েছে তারপর পুলিশ যা করেছে তাতে সন্তুষ্ট? এই ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষ। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এরকম সাহস পায় কেন? আমার ব্যক্তিগত মত যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বক্তব্যের জন্যই এরকম সাহস হয়। কেন? পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, পুলিশ তো 3 জনকে অ্যারেস্ট করেছে। আপনি বলছেন যে আমরা বলছি, আমরা বলিনি। অভিযোগকারিনীর বাবা তিনি বলেছেন পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। নজরুল বাবু, দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে লোকটি মোটেই সন্তুষ্ট নন, কিন্তু তাকে চাপ দিয়ে সন্তুষ্ট বলতে বাধ্য করা হয়, যদি তিনি না বলেন তাহলে তিনি ওই এলাকায় থাকতেই পারবেন না, বা তার যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো তিনি করতেই পারবেন না। অতএব এখানে এটা দেখার দরকার আছে যে তার বাবা সত্যিই সন্তুষ্ট না তাকে সন্তুষ্ট বলতে বাধ্য করা হয়। নজরুল বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। বর্ণ দেখুন, আসবো প্রীতম, একটু শুনে নিন প্লিজ। যখন আপনার জঘন্য ঘটনা ঘটে গেছে সেটা তো আটকানো যায় না, সঙ্গে সঙ্গে এক একটা মানুষের পেছনে এক একটা পুলিশ দেওয়া সম্ভব না। কিন্তু যে ঘটনা ঘটার পর যে যখন প্রকাশ্যে এসছে তখন অ্যারেস্ট হয়েছে, তখন তারা একজন ব্যক্তি, 3 জনের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সে ক্লোজ হয়েছে। তারপরে ওখানে নির্যাতিতা বলেছে আমি রাজনৈতিক নেতা। কোন রাজনৈতিক নেতা কেউ উনিও বলছেন না, কারণ উনি যা শুনেছেন সেটাই উনি বলছেন। এখানে যে পারসেপশন চাপিয়ে দেওয়া হচ্ছে, এই গায়ে মানে না আপনি মোড়লগিরি, এই আপনি মোড়লগিরি বন্ধ হওয়া দরকার। যেখানে পরিবারের লোক, আপনি এসওপিতে কোথায় খামতি আছে দেখান, আপনি দেখান যে কোথায় টেকনিক্যালি কোথাও, দেখুন ঘটনা ঘটে গেছে, আমি তো বলছি জঘন্য ঘটনা, যে কেউ বলবে যে কোনো সুস্থ বর্ণ প্রশ্ন নিয়ে ফেরত আসার চেষ্টা করব। তুমি ইতিমধ্যেই বলেছো সিকিউরিটি কি করে জানবে বাড়ির লোক এই কাণ্ড ঘটাচ্ছে? প্রশ্ন কে জানবে? বামেরা এই করেছে, বিজেপি ওই করেছে, সেই জন্যই পরিবর্তন হয়েছে। বর্ণ আমি আসবো প্লিজ, আমি প্রীতমকে আটকেছিলাম। একটা দেশ বলুন বা একটা জায়গা বলুন যেখানে ক্রাইম হয় না, আরে সেই জন্যই তো প্রশাসনের উপরে আস্থা। আমি ক্রাইমের পর প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ক্রাইম আটকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটাই তো প্রশ্ন। বর্ণ তাই জন্যই তো অপরাজিতা বিল আনা হয়েছে, যে অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি হিসেবে চাওয়া হয়েছে একটু জেনে প্রীতম প্লিজ ফাঁসি। কিন্তু এখানকার রাজ্যপাল এক সেকেন্ড এখানকার রাজ্যপাল সেটাকে সাইন করেননি, সেটাকে ওভারলুক করেছে। আমরা সেটা দিল্লিতে পার্লামেন্টে নিয়ে যাবো, আমরা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবো। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আমার বক্তব্য শেষ করলাম। দেখুন, আমি যে প্রথমে বললাম না, প্রত্যেকটা ঘটনার সাথে দেখুন রেপ একটা সামাজিক ব্যাধি, সবাই জানি আমরা, কিন্তু এখানে কি হচ্ছে, সব কিছুর পেছনে সমাজ যাকে এখন দায়িত্ব দিয়েছে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য চালানোর জন্য, তাদের যোগ পাওয়া যাচ্ছে। সে পার্কশিট থেকে শুরু হয়েছে, উলুবেড়িয়া, আরজিকর, তোমার এই কথাটা বলা তো নির্মলবাজির বক্তব্য তুলে ধরেছি প্রীতম, সরাসরি অস্বীকার করেছে। কিন্তু প্রীতম আমাকে শেষ করে দাও বল। তোমার এই ধরো, তোমাকে কেন বলছি, তুমি আমরা সবাই জানি সিভিক ভলেন্টিয়ার কি করে নিযুক্ত হয়। হু আর দ্য সিভিক ভলেন্টিয়ার? দে আর দ্য তৃণমূল ক্যাডার। সবাই জানি, তুমি সাংবাদিক হয়, সবাই জানি আমরা। আমি শেষ করে তো আজকে তোমার এই যে সমাজ ব্যবস্থার মমতাই তৈরি করে, তুমি বলো তো রেপ হওয়ার পর কোন পৃথিবীর কোন শাসক
যে রেপিস্ট, যে ভিকটিম, তাকে বলে যে আপনি তো এটা প্রেমের ঘটনা না, এ তো নিজেদের কোনো একটা নিজেদের মধ্যে গ্রাহকদের সাথে লড়াই ছিল, পাকশিটে বলেছিল তোমার ভাই তুমি এরা তুমি নোংরাম করছো। হাসকালিতে কি বলেছো? না এ তো প্রেগনেন্ট হয়ে গেছে। এই তো আরজি করে কি বলেছো? না 10 লাখ টাকা তো দেওয়াই যায়। এই যে বারবার রেড বেঁধে দেওয়া, রেড বেঁধে দেওয়া, যেমন মা দুর্গার পুজো করার জন্য এই রেড বেঁধে দেন 70,000, 80,000, 1 লাখ, 1,10,000, তেমনি জ্যান্ত দুর্গাদের রেপ হয়ে যাওয়ার পরও উনি রেড বেঁধে দেন। আর উনি ঠিক করে দেন যে 8টার পরে বেরোবে না। উনি জানেন বিজেপি তাপস দাস। ভাই আমি তোমাকে বলি কেন সময় শান্তিতে বলো, প্রীতম শেষ করো, শেষ করো, বলো প্লিজ প্লিজ। আমি উত্তরটা দিয়ে নিচ্ছি। আজকে তোমার নন্দীগ্রামে বিজেপি নেতা তাপস দাস, যে একটি পরিবার যে বিজেপি করতো, বিজেপি ছেড়ে দিয়েছিল বলে তার বাড়িতে গিয়ে অ্যাটাক করে তার মেয়ে সমেত আস্তিনহীন অবস্থায় নন্দীগ্রামে সংক্ষেপে শেষ করো। প্রীতম প্লিজ, আত্মীয়স্বজন লোক তারা আত্মীয়স্বজন বাঁচিয়ে বলো সেখানে নন্দীগ্রামে কি হয়েছিল? শুভেন্দু অধিকারী আরে বাবা নন্দীগ্রামে পুলিশটা তো মমতা ব্যানার্জি বোকার কথা বলে। তোমার আজকে আবার কথা বলছো, আমার মাছের ভট্টাচার্য কি বলেছেন, অপরদিকে কুণাল ঘোষ কি বলেছেন, আমরা একটুখানি শুনিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন হসপিটালে ডাক্তার নেই, আমরা ডাক্তার পাচ্ছি না। যে 2-4 জন ডাক্তার পরিষেবা দিচ্ছেন সাধারণ গরিব মানুষকে হসপিটালে দিন রাত, তাদের যদি সুরক্ষা না থাকে, তারা যদি অত্যাচারিত হন, হেনস্থা হন, এরপরে কোনো ডাক্তারও যাবে না, তো সাধারণ গরিব মানুষের কী হবে? আরজিগড় থেকে গ্রামের ডাক্তার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সব জায়গায় মহিলা ডাক্তারদের উপরে অত্যাচার হচ্ছে, অথচ কোনো বিচার নেই। নামকে বাঁচতে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, তারপরে জামিন পেয়ে যাচ্ছে। এরপরে কেন লোকে সরকারি চাকরি করতে যাবে, কেন যাবে হসপিটালে? আরজিগড়ের ঘটনা থেকে বিন্দুমাত্র সরকার কোনো শিক্ষা নেয়নি, আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত বিকৃত মনস্ক মানুষ, সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার্সই হোক, সবই তৃণমূল। অধিকাংশই দুষ্কৃতী। তারা মনে করছে সরকারটা তাদের সরকার। পুলিশের ভয়ও কারণ নেই, প্রশাসনেরও কোনো ভয় নেই। সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না, সরকারের কোনো নজরদারি নেই। সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, এর নিন্দা করার কোনো ভাষা নেই। উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা। এখন এতগুলি প্রতিষ্ঠান, 2011 রাজ্যে কটা হাসপাতাল ছিল, কজন রোগী যেতেন পার ডে, আর আজকে 2025-এ কটা হাসপাতাল, কজন রোগী যান, এই পরিসংখ্যানটা একটু আলোচনা করবেন। কেউ খারাপ ঘটনাকে কেউ জাস্টিফাই করছে না, কিন্তু কাজের চাপ, মানুষের চাহিদা এবং পরিস্থিতি, এগুলো কিন্তু আলোচনায় আসবে। যারা এইসব হুমকি অসভ্যতা করেছে, সেই ভাঁদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক। যারা এক পেশে কথা বলে যাচ্ছেন, কোথায় ছিলেন এই বিপ্লবীরা? মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো, আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আরজি করের জুনিয়র ডাক্তার, তখন এদের দেখা যায়নি কেন, প্রতিবাদীদের? তো এই বিপ্লবীরা এরকম সিলেক্টিভ বিপ্লবী হয় কেন? গৌরব, সিলেক্টিভ বিপ্লবী, সিলেক্টিভ বিপ্লবী কি সিলেক্টিভ চুরি, সে তো কুণালবাবু ভালো বলতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বলছে যে এর সঙ্গে যোগাযোগ নেই। আমার সময় সঙ্গে তো আরেকটা ইস্যুতে যাব, একটু বলে নি প্লিজ প্লিজ, প্রশ্নের উত্তরে। গৌরব 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 বলো 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 বলো। পাঁশকুড়া হাসপাতালে এর আগে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যে অন্য সাবজেক্টে আসি, খুব ভারী একটা বিষয় নিয়ে আলোচনা করছি প্লিজ। পাঁশকুড়া হাসপাতালের অভ্যন্তরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই অভিযুক্ত, তার নামে তো একাধিক অভিযোগ ছিল, তার নামে পুলিশে অভিযোগ ছিল, তারপরেও তাকে কেন হাসপাতালের অভ্যন্তরে নিয়োগ করা হয়েছিল, শিলাদিত্যতা বলতে পারবেন? এক লাইনে আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, প্রশাসন করা অবস্থান নিয়েছে, 3 জনকে অ্যারেস্ট করেছে, তারপরও হ্যাঁ ঘটনা, সামাজিক ব্যাধি, আটকানো যাচ্ছে না সেই জায়গাটা রয়েছে, কিন্তু চেষ্টা তো করেছে প্রশাসন, কড়া ভূমিকা তো নিয়েছে। একটা লাইন প্লিজ। প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করুক, এটা তো আমি চাই, সবাই চাই।
আমলে হয় না, সবাই চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রশাসন করা ব্যবস্থা মানে এই নয় যে সঞ্জয় রায়ের নামে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য যে সরকার তা গ্রহণ করে। বলো প্রীতম, বলো। আজকে তুমি বলো ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোন জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেলে প্রশাসনের যে একদম উচ্চস্তরে বসে রয়েছে আমাদের রাজ্যের সিএম, উনি ভিকটিমকে দোষারোপ করেন। উনি বলে দিচ্ছেন আজকে মেয়েদেরকে বলে দিচ্ছেন উনি 8টার পরে বেরোবে না, 8টার পরে বেরোবে না। কোন কে বলেছে 8টার পরে বেরোবে না? কেন বলেছেন উনি? কেন বলেছেন? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জানেন যে মমতা ব্যানার্জি নিজের ছাড়া, নিজের পরিবার ছাড়া আর কাউকে সুরক্ষা দিতে পারবে না। কর্ণাটকের অশ্লীল ভিডিও বলে যাচ্ছে, এটাই হয়ে আসছে, রেবান্নার কথা ভুলে যাচ্ছে এরা। রেবান্নারা বলছে নরেন্দ্র মোদি, প্রজ্জ্বল রেবান্নার করে 3000 বাজে ছবি পাওয়া গেছিল। প্রজ্জ্বল রেবান্নারা বলছে যে নরেন্দ্র মোদি, প্রজ্জ্বল রেবান্না বিজেপি করত, নরেন্দ্র মোদি ভগবানের বাচ্চা হয়েও রেপাট তাদের বুঝে না। একটুখানি আটকাতে হচ্ছে এবং থামাতে হচ্ছে। আমরা উলুবেড়িয়ার ঘটনার দিকে যেমন নজর রেখেছিলাম, তার পাশাপাশি এসআইআর আপডেট ঠিক কি পরিস্থিতি, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বা রাজনৈতিক দলগুলির কি বক্তব্য, সমস্ত কিছু জানাবো। আর এবারে আমরা এসআইআর এর দিকে নজর রাখবো। ইতিমধ্যেই আপনারা জানেন আজ এবং আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের সারা দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ইতিমধ্যেই ডাকা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যে প্রয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি, সেদিকেও নজর থাকছে এবং তারই সঙ্গে রাজনৈতিক বক্তব্য দেখাবো আপডেট। উৎসব মিটতেই বঙ্গে এসআইআরের দামামা। এই আবহে দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সিইও এবং অ্যাডিশনাল সিইওদের বুধবার বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল ছিলেন। বুধ ও বৃহস্পতিবার দুদিন ধরে চলা এই বৈঠকের এজেন্ডা মূলত তিনটি: এসআইআরের প্রস্তুতি, স্বচ্ছভাবে এসআইআর কার্যকর ও রাজ্যগুলির প্রস্তুতি। এই বৈঠকে তিনটে বিষয় কে এজেন্ডা করে কিন্তু সামনে রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে প্রথম হচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি, দ্বিতীয় হচ্ছে যে এসআইআর কিভাবে কার্যকর হবে তার পদ্ধতি, এবং তার পাশাপাশি স্বচ্ছভাবে যাতে এসআইআর হয় এবং বাস্তবায়িত হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই দুদিন ব্যাপী বিস্তারিত কিন্তু আলোচনা হবে। বিশদ আলোচনার মধ্যে যে বিষয় উঠে আসবে, উল্লেখযোগ্য বিষয় আসবে, সেটা হচ্ছে রাজ্যগুলি এসআইআর জন্য কতটা প্রস্তুত রয়েছে। স্পষ্ট পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে এসআইআর হচ্ছেই। সম্ভাব্য এসআইআর এর প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। আর এর মধ্যেই বুধবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন 2002 এর সঙ্গে 2025-এর অর্ধেক ভোটার অর্থাৎ প্রায় 3,70,80 লক্ষ ভোটারের ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। আমার কাছে 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, মানে 7,80 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 3,70,80 লক্ষ ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। হয় কিন্তু ফ্যামিলি লিগাসিও পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের অর্ধেক ভোটারের, যা অত্যন্ত উদ্বেগজনক। এবং এই 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা সন্দেহজনক ভোটার, তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। বস্তুত বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দাবি করেছেন বাংলায় এসআইআর হলে 1.5 কোটি নাম বাদ যাবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এসআইআর নিয়ে ভবিষ্যৎবাণীর তালিকায় নাম লেখালেন নিশীথ প্রামাণিকও। আর এই আবহে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামবাদ মন্তব্য যে উদ্বেগ বাড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি যখন এসআইআর নিয়ে কোমর বাঁধছে, পিছিয়ে থাকতে নারাজ তৃণমূল। পদ্মশিবের হাতিয়ার করছে এসআইআরকে, আর ঘাসফুল গুরুত্ব দিচ্ছে এসআইআর এর বিরোধিতায় জনমত তৈরিতে। তৃণমূল সূত্রে খবর, পুজো মিটতেই এসআইআর এর বিরোধিতায় জোর তৎপরতা শুরু করেছে রাজ্যের শাসক দল।
12ই নভেম্বরের পর এসআইআর ইস্যুতে পথে নামছে তারা। ফলে স্পষ্ট এসআইআর সহ অন্যান্য ইস্যুতে হাত গুটিয়ে বসে থাকছে না তৃণমূল। এই অবস্থায় জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরদের নামবাদ মন্তব্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শাসক দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, যেন তেন প্রকারে ক্ষমতায় আসার জন্য অবাস্তব চিন্তা। এইসব এদের অবাস্তব চিন্তা, আর সেই চিন্তাটা হচ্ছে কোন ক্রমে এদিক ওদিক করে যদি ক্ষমতায় আসতে পারি, গণতন্ত্রকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সাধারণ মানুষের অধিকারকে নষ্ট। একবার বলে দেখুন না, এই পশ্চিমবঙ্গের 50% লোক তারা রাস্তায় নেমে পড়বে, বিজেপির নেতাদের খুঁজবে যে আমাদের ভোটাধিকার কারা, তুমি কে। সুর চড়িয়েছে বামেরাও। সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে বিজেপি, ভয়ঙ্কর বিপদের দিন। দেখছি বিজেপির পক্ষে একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বিরোধী দলের নেতাও বলছেন এই বাদ যাবে, ওই বাদ যাবে। যেই কাজটা করবেন ইলেকশন কমিশন, সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে বিজেপি। এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদের দিন। বঙ্গে এসআইআর এর ভ্রুকুটের মাঝেই বিজেপি নেতাদের একের পর এক দাবি, জোরালো হচ্ছে রাজনীতির তরজা। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে প্রীতেশ বন্দ্যোপাধ্যায় এবং খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রীতম, এসআইআর কে কেন্দ্র করেই কি বিজেপি 2026-এর স্বপ্ন দেখছে? প্রথম কথা হচ্ছে, দেখুন, এসআইআরটা হচ্ছে 100% সংবিধান মেনে, এবং এসআইআর হলে এখানে অনুপ্রবেশকারী বাংলাদেশি, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকজনের নাম বাদ যাওয়ার কথা, এবং সেটাই হয়তো বাদ যেতে চলেছে। যেটার কারণ হচ্ছে আমরা এটা প্রথমেই জানতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার হয়ে যায়। আমরা প্রথম জানতে পারি মমতা ব্যানার্জির থেকে 2006-এ উনি যখন কাগজ নিয়ে গিয়ে বলেছিলেন, প্রায় উনি তখন হিসাব দিয়েছিলেন প্রায় 1 কোটি, এবার উনি যেই কেন্দ্রে দাঁড়ান সেই কেন্দ্রের হিসাব তখনকার দিন উনি বলতেন প্রায় 40,000 নাকি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে ভোটার হয়ে গেছেন। তো সেইটা যেই বীজটা সিপিএম মানে ইন্ডিজোটের একজন বপন করে গেছে, সেই বীজটা আবার ইন্ডিজোটের আরেকজন তৃণমূল কংগ্রেস সেটাকে নিয়ে বারবার ভোটে যেতে চেষ্টা করছে। কিন্তু আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমাদের সংবিধানের মেনে 326 ধারা অনুযায়ী এসআইআর নির্বাচন কমিশন করছেন, কিন্তু এসআইআর যখন হচ্ছে বা গণতান্ত্রিক পদ্ধতিতে এই তোমার সংবিধান মেনে যখন যেই কাজটাই হয়, সেই কাজের বিরোধিতা এই ইন্ডিজোটের প্রত্যেকটা করে আবারও তারা করছেন, কিন্তু কোনো লাভ হবে না। গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে আজকে কাজগুলো হচ্ছে, এবং 100% সুপ্রিম কোর্টেও পুরো ইন্ডিজোট গেছিলো, তারা দুগালে দুটো চরখে আবার চলে এসছে, এবং এই এসআইআর বিহারেও কমপ্লিট হয়েছে। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হলো এসআইআর প্রায় তোমার বিহারে বিএলএতে আরজেডি থেকে শুরু করে, ইন্ডিজোট থেকে শুরু করে, মানে কংগ্রেস থেকে শুরু করে, সিপিআইএমএল থেকে শুরু করে প্রায় প্রত্যেকের প্রচুর বিএলএ আছে। কিন্তু তোমাকে আমি আগের দিনে যখন এসআইআর নিয়ে তোমার এখানে তর্ক বিতর্ক হচ্ছিল, আমি কাগজ দেখিয়েছিলাম যে সেখানে এসআইআর নাম বাদ চলে গেছে কোনো একটা ব্যক্তির, এবং সেই ব্যক্তি উপযুক্ত ব্যক্তি, যার এসআইআর নাম বাদ যাওয়ার কথা ছিল না, কিন্তু তার ডকুমেন্ট থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। একটাও, নট এ সিঙ্গেল ওয়ান যে ইলেকশন কমিশন জমা হয়েছে, সেটা হয়নি। শুধু ফাঁকা আওয়াজ করে বললাম, সামাজিক ব্যবস্থা, সমাজকে, মানুষকে খেপিয়ে দেওয়া। এই একটু আগে ওই লাথি খাওয়া ভদ্রলোককে দেখছিল, কয়েকদিন আগে লাথি খাওয়া যে তোমার জয়প্রকাশ মজুমদার, দেখেছো তো? লাথি খেয়েছে তো, লাথি খাওয়ার লোককে কি বলবো, লাথি খেয়েছে, তা ওই কচুবনে ঢুকে গেছিল, ওই কচুবনে যিনি ঢুকে গেছিল লাথি খাওয়ার লোক, তিনি আজকে বড় কথা বলছেন, কিন্তু কোনো লাভ হবে না। সংবিধান মেনে এবং 100% সব রুলস রেগুলেশন মেনে এসআইআর হবে, এবং এসআইআর হওয়াতে এখানে যে অনুপ্রবেশকারীদের, তৃণমূলীদের ভোট ব্যাংক, এটা বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। আসবো বড়, প্লিজ আসবো। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। রাজাগোপাল ধরবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুটো প্রশ্ন করব। প্রশ্ন 1, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এসআইআর। প্রশ্ন 2, এসআইআর কে হাতিয়ার করে বিজেপি 2026-এর জন্যই কি মূলত চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, দেখুন, এসআইআরটা করার অধিকার নির্বাচন কমিশনের আছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 20 নম্বর ধারা 3 বলেছে যে ইলেকশন কমিশন যখনই প্রয়োজন বোধ করবে এটা করতে পারে। 2002-তে হয়েছে এবং 2025-এ হচ্ছে, এবং যে কারণে এটা গুরুত্বপূর্ণ সেটা সংখ্যার দিক থেকে, যে ভোটারের সংখ্যা বেড়েছে এই গত বছরে প্রায় 66%, কিন্তু জনসংখ্যা বেড়েছে তার অর্ধেক।
অর্থাৎ অনেকে এই যে বলছেন যে যখন ভোটার সংখ্যা ছিল 4,58,00,000, এখন হয়ে গেছে 7,60,00,000, অর্থাৎ 3,20,00,000 বেড়েছে, 3,20 থেকে 20 লক্ষ বেড়েছে। এখন এর অর্ধেক জনসংখ্যা যদি সেই সময় অর্ধেক হয়ে থাকে তাহলে ভোটারও অর্ধেক হওয়া উচিত, সুতরাং এটা 1.5 কোটি লোক বাদ যাওয়ার কথা, এটা অনেকে তাই বলছেন। এখন যারা এইটাকে ভরসা করে চলছেন কিনা জানি না, এই ধরনের যে নানান ধরনের, আমি একটা মতামত দিলাম যে 1.5 কোটি লোকের বাদ যেতে পারে, কেউ তার একটা অন্য ধরনের হাইপোথিসিস আছে, হতেই পারে, কারণ এটা সবটাই তো পারসেপশনগুলো ডিফার করে। সুতরাং কে কি পারসেপশনে করছে, কেউ বলছে না আমি ইলেকশন কমিশনকে সার্ভ করতে দেবো না, তার তো সেই ধরনের ভাবনা চিন্তা থাকতেই পারে। এখন যদি 1.5 কোটি নাম বাদ চলে যায়, এই যে নামগুলো যারা ছিল ভোট দিয়েছে, সাধারণত দেখা যায় যারা এইভাবে নাম ঢুকিয়েছে তারা শাসক দলের পক্ষেই থাকার চেষ্টা করে এবং শাসক দল তাদেরকে ব্যবহার করে, বা এদের অধিকাংশই হয়তো এক্সিস্টই করে না, তাদেরকে নানানভাবে কাজে লাগানো। কিন্তু রাজাগোপাল ধরবাবু, এখানেই প্রশ্ন, শুধুমাত্র পারসেপশন, তার পরিপ্রেক্ষিতে এতটা সংখ্যা যদি চলে আসে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে নাকি? আসার চেষ্টা করবো বর্ণ। না না, প্লিজ 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 রাজাগোপাল একটু বর্ণ। অল্প করে বলে দিচ্ছি যে শুধু পারসেপশন নয়, রিয়ালিটি না, রিয়ালিটিটাই হচ্ছে যে যেভাবে যতটা ভোটার, সেখানেই তো প্রশ্নগুলো উঠছে রাজাগোপাল ধরবাবু, প্লিজ একটু থাকুন। বর্ণ দেখুন, এসআইআর হচ্ছে নিয়মিতভাবে হয়, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু এসআইআর এর সাথে সিটিজেনশিপের যে লিঙ্কটা করছে, যে ব্রিজটা করছে, এসআইআর এর নাম নেই মানে তোমরা সিটিজেন না, এটা হতে পারে না। ইলেকশন কমিশনারের কাজ হতে পারে এসআইআর এর মাধ্যমে ফলস ভোটার, ডাবল এন্ট্রি, ডেথ ভোটার এগুলোকে বাদ দেবে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে এসছে, ধরুন কালীগঞ্জ নির্বাচন, লাস্ট উপনির্বাচন কালীগঞ্জ নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু সেখানেও 6,000 ভোট বাদ গেছে। আমরা বলছি সিস্টেমটাকে ঠিক হতে হবে। এরা বলে দিচ্ছে মুসলিম ভোটার কাটা যাবে, মুসলিম এন্ট্রি কাটা যাবে, মুসলিম 1 কোটি কাটা যাবে, একটা রেস শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলছে 1,20,00,000 নাম কাটা যাবে, তো জগন্নাথ সরকার বলছে 3,20,00,000 ওনার কাছে ডকুমেন্টস আছে। কিন্তু অসীম সরকার, এই বিজেপিরই বিধায়ক, খুব পরিষ্কারভাবে বলেছেন, দেখুন ওরা বলেছেন যে একটিও নাম যদি ন্যায্য নাম বাদ যায় তাহলে কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবে না। উনি সিঁদুরে একটা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসও সে কথা বলে, যদি ডাবল এন্ট্রি বাদ যাক, ডেথ ভোটার বাদ যাক, কিন্তু ন্যায্য ভোটার যেন বাদ না যায়। ঠিক এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফেরত আসে। হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কী করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ওর ব্যাকগ্রাউন্ড কি, গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সব কিছু করেছে ভারতবর্ষে। প্রীতম, সংবিধানকে ভেঙে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যেই ব্যক্তির আসলে এই টিভি মিডিয়াতে উল্টোপাল্টা বক্তব্য ছাড়া তার কোনো জায়গা নেই, যেখানে টিভি, এই একটু আগে বলছিল না অনেক কথা, এই ভদ্রলোককে এই দলেরই বিভিন্ন এমপিরা, মহিলা এমপিরা কি করে বলেছেন, উনি কি করে মহিলাদের সাথে কথা বলেন বা মহিলাদের উপর ব্যবহার করেন, সেটা ওখানকার এমপিরাই বলেছে। এই ভদ্রলোকের কথা এই কয়েকদিন আগে সুকান্ত মজুমদারকে বলেছেন, এই আমি আসো, আমি দেখে নেবো তোমাকে। তুমি সুকান্ত মজুমদার ওনার বুকের উপর দাঁড়িয়ে সেদিকে ওখানে প্রোগ্রাম করেছে। এই লোকটার তুমি বক্তব্য দেখিয়ে বাংলার মানুষকে বলছো এই লোকটার কোনো কথার কোনো দাম আছে? তো উনি না থাকে শ্রীরামপুরে, না থাকে কোথায়, হঠাৎ মমতা ব্যানার্জির পাশে এসে এখন ঘরবাড়ি করে শুধু উল্টো পাল্টা বক্তব্য দিয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে আমরা দেখাতে পারবো না কৃষক করে টোরে উনি খবর দেখতে চাইছে। এবং যে উনি ওনার যে এটা টার্গেট যে উনি উল্টো পাল্টা কথা বলবেন, উনি খবর দেখাবে, সেটাই হচ্ছে তোমরা দেখাচ্ছ। আমরা একটুখানি আটকাচ্ছি বিষয় এসআইআর। গৌরবের না, প্লিজ না, গৌরবের প্রসঙ্গে আসবো। বর্ণ প্লিজ। এসআইআর এর প্রসঙ্গে গৌরব বিরোধিতার জায়গা, রবীন্দ্রদেবের একটু আগেই বক্তব্য ছিল যে খুব খারাপ একটা জায়গায়, গণতান্ত্রিক সিস্টেমের জায়গা যাচ্ছে। বিজেপি কি করে জানছে যেটা নির্বাচন কমিশনের কাজ, সেই প্রসঙ্গে উল্লেখ করা গৌরব। সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে এত আলোচনা হচ্ছে, শিলাজিৎদা আপনি এই বছরেরই মার্চ এপ্রিল মাসে চলে যান যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির সেই মিটিং,
মমতা ব্যানার্জি তো দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছন, যে ভুয়ো ভোটারকে চিহ্নিত করুন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ যারা যারা বাড়ি বাড়ি গেলেন, তৃণমূলের নেতা নেত্রীরা, এমএলএ থেকে শুরু করে কাউন্সিলর, ব্লক প্রেসিডেন্টরা, সেই ভুয়ো ভোটারগুলো কোথায় গেল? সেই ভুয়ো ভোটারের নাম কি প্রকাশ হলো, প্রকাশ পেল? সুতরাং মমতা ব্যানার্জি খাল কেটে কুমির এনেছেন। আবার আরে কথা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো এসআইআর এর বিরোধিতা কি করছে না করছে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এ রাজ্যের মানুষকে ভয় দেখানো হচ্ছে, এ রাজ্যের মানুষকে তৃণমূল এবং বিজেপি ভয় দেখানোর রাজনীতিতে নেমেছে এবং মেরুকরণ করে দেওয়া। এখানে দাঁড়িয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন বলছেন সংবিধান বিরোধী টুকরা টুকরা সদস্যরা তিনজনকে আটকাচ্ছি, কারো কথা স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না। আর তিন রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। এসআইআর প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই বক্তব্য শ্রমিক ভট্টাচার্য, অধীর চৌধুরী এবং কুণাল ঘোষকে কি বলেছেন শোনাবো। বাইরেও কিছু জানে না, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ যাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে। ফাঁকা প্লটে যে ভোটারের নাম তোলা হয়েছে সেগুলো বাদ যাবে। একই ভোটারের নাম 4 জায়গায় আছে সেটা এক জায়গায় থাকবে। ভিন রাজ্যের ভোটারের নাম এ রাজ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেটা বাদ যাবে। আমার মনে হয় এ নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই। তৃণমূল জাল ভোটারের ওপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমাদের দাবি যে স্বচ্ছ, ত্রুটিপূর্ণ, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুক্ত, জাল ভোটার মুক্ত, মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক। সেটা হবে। ভুয়ো ভোটার তো বাংলার অভাব নেই, এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক, আমরা তাতে কেউ আপত্তি করিনি। কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না, অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না। এই জায়গাটাই আমাদের প্রতিবাদ। ভোটার লিস্ট ঠিক হোক, ভোটার লিস্টে ভুল থাকুক, ভোটার লিস্টে সংশোধন হোক না হোক, তার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। তো তারা জানেন, তারা বুঝবেন। কি আশ্চর্য কথা, ভোটার লিস্ট ফাইনাল করবে কেন্দ্রের নির্বাচন কমিশন, সীমান্ত পাহারা দেবে অমিত শাহের কেন্দ্রীয় সরকারের বাহিনী, আর পলিটিক্সের জন্য দোষারোপ করা হবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে। এ কেমন কথা? তিনজনের কাছেই সংক্ষেপে একটা প্রশ্ন নিয়ে যাব। প্রথমে গৌরবের কাছে, একজন বৈধ ভোটারেরও যদি নাম বাদ যায়, বামেরা, সিপিএম কি করবে, কি পদক্ষেপ? একজন বৈধ ভোটারেরও নাম যেন বাদ না যায়, এবং যদি বাদ যায় সেক্ষেত্রে কি হবে সেই সময় বলবো। আমরা 29 তারিখে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি স্মারকলিপি জমা দিতে বামফ্রন্টের পক্ষ থেকে, যে যাতে করে যে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, সংবিধানের যে নিয়ম সেই নিয়ম মেনেই যেন এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করা হয়। তৃণমূলের প্রতিটা বিএলএ যারা আছেন তারা দেখবেন, এবং একটি ভোটারও যদি, যে কটি ভোটার বাদ যাবে, যদি ধর্মের আধারে বাদ যায় যেভাবে বিজেপি প্রতিবার বলছে, তাহলে তারা বিজেপির নেতাদের বাড়ির গেটে গিয়ে বসে থাকবে। তারা কি করে ভোটটা দিতে পারে সেটা দেখে নেবে জনগণ। তৃণমূল কংগ্রেস অ্যাসিওর করছে যে জনগণের একটিও যাতে ভোট বাদ না যায়, যারা ন্যায্য ভোটার, তার জন্য তৃণমূল কংগ্রেস পথে ঘাটে ছিল, আছে, থাকবে। পশ্চিমবঙ্গের জনগণের ত্রাতা তৃণমূল কংগ্রেস, তাদের নিয়ে ভাবতে হবে। প্রীতম, সব প্রশ্ন, সব উত্তর, সব তীর তোমাদের কাছে যাচ্ছে।
2006-তে আমরা প্রথম জানতে পেরেছিলাম তৃণমূল নেতৃত্ব থেকে যে 1 কোটি ভোটার নাকি এখানে এসে অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার হয়ে গেছে। তো আজকে যারা যারা বাদ যাবে 100% সংবিধান মেনে, যাদের কোনো অস্তিত্ব নেই তারা বাদ যাবে। যারা মমতা ব্যানার্জির কথা এখানকার ভোটার হয়ে গেছিলো তারা তো বাদ যাবেই, এবং এখানে এই মধ্যে 10 বছরের দিকে আরো যারা আসছে, যাদের কাছে অনুপ্রবেশকারীদের যাদের কাছে ভোটার মানে কোনো কাগজ দেখাতে পারবে না, তারা বাদ যাবে অটোমেটিক করছে। এবার মুশকিলটা হচ্ছে, এইটা তো সত্যি কথা যে বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে, পাকিস্তান বা অন্যান্য জায়গা থেকে কারা এসছে হচ্ছে আজকে এসছে হচ্ছে ওখানকার তোমার হিন্দুরা নির্যাতন হয়, তাদের জন্য আজকে সিএ করে দিয়েছে। তারা সিএতে অ্যাপ্লাই করবে, একটা নামও, নট আ সিঙ্গেল নাম। যেই কজন আমার কথা শুনছেন, আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন, একটা নামও বিজেপির তরফ থেকে একজনেরও নাম বাদ যাবে না। আর বিরোধীদের তরফ থেকে, এ রাজ্যের শাসক দল এবং বামেদের তরফ থেকে বলা হচ্ছে তারাও কিন্তু ছাড়বেন না, আন্দোলনে তারা থাকবেন। অপেক্ষা করতে হবে, পরিস্থিতির দিকে নজর থাকবে। আপনারা সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বল আজকের মধ্যে এ পর্যন্ত। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এরপরে খবর দেখুন দেবারতির সঙ্গে।